নমস্কার। আগামী 29 জানুয়ারি সিপিআইএম আগরতলায় প্রকাশ্য সমাবেশ সংগঠিত করবে আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে। তার আগে কয়েকটি বামপন্থী সংগঠন দল গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত করছে। কার্যত রাজনৈতিক ময়দানে পারদ মাপছেন সিপিআইএম নেতৃত্ব। 29 জানুয়ারির সমাবেশকে সর্বাত্মক সফল করার প্রয়াসে আগামীকাল সিপিআইএম রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে আগরতলায়। সেই বৈঠক থেকে হয়তো আগামী দিনের অনেক কিছু বেরিয়ে আসতে পারে এবং যতটুকু খবর সিপিআইএম যে আসন্ন রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে 24তম রাজ্য সম্মেলন, তার আগে যে কমিটি রয়েছে সেই কমিটির সর্বশেষ বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে মেলার মাঠে। সেদিক থেকে সেই বৈঠক থেকে আসন্ন সম্মেলন কেন্দ্রিক অনেক বিষয় উঠে এলেও পরবর্তী ধাপে বোধহয় নেতৃত্ব তা তুলে ধরবে। সে আজ একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে। বিভিন্ন বামপন্থী সংগঠন কর্মসূচি সংগঠিত করে তেলিয়ামোড়া সহ একাধিক জায়গায়। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি সহ বিভিন্ন সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করে কার্যত সিপিআইএমকে যে শক্তি যোগাচ্ছে সেটা বিভিন্ন মহল থেকে রাজনৈতিক ব্যাখ্যায় বেরিয়ে আসছে। হয়তো আরো অনেকে বলবেন যে সময়ের বিষয়, কেউ কেউ বলবেন যে এটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে। আবার কারোর দাবি যে কার্যত রাজনৈতিক যে কর্মসূচি হচ্ছে সেটা হচ্ছে শক্তির মহড়া দেওয়া। আপনারা বিচার করে দেখবেন প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতন করে কর্মসূচি সংগঠিত করে, মানুষের কাছে নিজেদের বার্তা নিজেদের বক্তব্য তুলে ধরে, শাসক হোক বিরোধী হোক প্রত্যেকে। এবং গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি রাজনৈতিক কর্মকাণ্ড এই রাজ্যে সংগঠিত হয়েছে। সবকটি কর্মকাণ্ডের পেছনে যে নিজেদের শক্তির মহড়া দেওয়া সেটা কার্যত প্রমাণ হয়েছে। আর যে কর্মসূচিগুলো সংগঠিত হয়েছে সেই কর্মসূচির খানিকটা ঝলক যেমন আপনারা দেখছেন, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। সর্বোপরি আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন, আপনারা আমাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা দেবেন। রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে, শিষ্টাচার বজায় রেখে এই অনুষ্ঠানে কথা বলবেন। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করে আরো বেশি বেশি করে সকলকে কথা বলার সুযোগ করে দেবেন। আমাদের মাধ্যমটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার প্রিয়জনের কাছে এই অনুষ্ঠানের বার্তা পৌঁছে দিয়ে আপনার যে কথা এই অনুষ্ঠান থেকে আমরা তুলে ধরলাম সেই কথাগুলো সকলের কাছে পৌঁছে দেবেন, সেই অনুরোধটুকু রইল। আমরা শুনি নেতৃত্ব কি বলছেন। বোনেরা, এছাড়া এখানে যারা উপস্থিত পথ চলতি মানুষ, যারা গাড়িতে আছেন, পায়ে হেঁটে আছেন, নানাভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে আমাদের সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে এই রাস্তায় বসে আমাদের দাবি দেওয়ার কথা আপনাদের সামনে উপস্থিত করতে হয়েছে। এই কর্মসূচি আমরা হঠাৎ করে নেইনি। 11 দফা দাবির ভিত্তিতে আন্দোলন হবে, পদযাত্রা হবে। আমরা এই 2রা জানুয়ারি থেকে ঘোষণা দিয়েছি। সেই ঘোষণা অনুসারে সারা রাজ্যে আন্দোলন হবে। এই আন্দোলনের অংশ হিসাবে তেলিয়ামোড়া মহকুমা, এই আমাদের লালটিলা থেকে মরচরা বাজার পর্যন্ত পদযাত্রা করে আমরা আমাদের দাবি দাওয়ার ভিত্তিতে মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবো। এই ছিল আমাদের কর্মসূচি। আমরা অত্যন্ত আশ্চর্য, আমরা মিছিল করে আসছি, পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছেন, সাহায্য করছেন, কিন্তু মাঝপথে মরচরা যাওয়ার আগেই আমাদের আটকে দিলেন। কি এখানে কোথায় আমাদের অধিকার? আমরা একটা মিছিল করতে পারবো না? মিছিল করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না? এটা কি বেআইনি? কোথায় আমাদের দেশের সংবিধান? কোথায় আমাদের দেশের গণতন্ত্র? এই নাকি গণতন্ত্র? গণতন্ত্র কি ওই পাহাড়ে মায়েরা বোনেরা খাদ্য জোগাড় করতে পারছে না, ছেলে মেয়েকে রক্ষা করতে পারছে না, সন্তান বিক্রি করে দিচ্ছে। আপনারা যারা উপস্থিত আছেন সবাই জানে মা বাবার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ছেলে মেয়ে। সেই ছেলে মেয়ে বিক্রি করে দিচ্ছে। ছেলে মেয়েকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করছে। কোন জায়গায় গেলে এই পরিণতি হয়? এই পরিণতি হয়েছে আজকে ত্রিপুরা রাজ্যে।
যারা আমাদের মিছিল আটকানোর জন্য বলে সিপিএম কে মিছিল করতে দেবে না, সিপিএম মিছিল করতে পারবে না, আরে তাদের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, চাকরি দাও, রেগার কাজ দাও। ওই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1,30,000 শুধু মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মিলে 17 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্যে। সরকারি হিসাব হাজার হাজার ঘর বাড়ি ড্যামেজ হয়ে গেছে। তাদের সাহায্য পাচ্ছে না কেন? কে দেবে সাহায্য? এই সাহায্য দেওয়া না দিতে পেরে আমরা এই কথাগুলি যত মানুষের সামনে বলতে না পারি তার জন্য বাধা দিচ্ছে এই গণতন্ত্র। এখানকার যারা বিধায়ক কি দায়িত্ব পালন করছে, তেলিয়ামুড়াবাসীর কাছে, মোয়ারছড়াবাসীর কাছে, কল্যাণপুরের কাছে তাদের জবাব দিতে হবে না? এইখানকার যুবকরা কেন কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না? কেন এখানকার রেগার শ্রমিকরা কাজ পাবে না? অন্যায় ক্ষতিগ্রস্ত যারা ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না? আমরা দাবি রাখছি ভাতা প্রাপক যারা তাদেরকে 5,000 টাকা ভাতা দিতে হবে। যাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রত্যেকের ভাতা চালু করতে হবে এবং যারা উপযুক্ত হয়েছে তাদের ভাতা দিতে হবে। কেন ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধি পায় না? বামফ্রন্ট থাকার সময় 4,19,000 ভাতা প্রাপক, এখন কেন 3.5 লাখে নেমে এসেছে? ভাতা প্রাপকের সংখ্যা কোথায়? হাজার হাজার ভাতা প্রাপকের নাম কেটে দেওয়া হয়েছে। গৃহহীন যারা, যাদের ভূমি নেই, ভূমি দিয়ে গৃহের ব্যবস্থা করতে হবে। 100 ইউনিট নমস্কার, কে বলছেন? বিনা পয়সায় চালু করতে হবে। এইটা হ্যাঁ বলুন। আমরা যা দেখলাম আজকে পেলাম একটা গণতন্ত্র গণতন্ত্র দল তার অধিকারের কথা আনতে ভাবতে পারবে না, বলতে পারবে না, মিটিং করতে পারবে না। আমরা ত্রিপুরাবাসী কোন জায়গায় বসবাস করি, কোন গণতন্ত্রের মধ্যে বসবাস করি? আজকে তাদের ন্যায্য অধিকারের কথা বলবে, সেটা শুনবে জনগণ, শুনে জনগণ সচেতন হবে, সরকারের কাছে আবেদন জানাবে। সেই আবেদনটা তো আমাদের জানাইতে পারে না, বাধা আছে, আটকে দেওয়া হয়। আমরা কোন গণতন্ত্র, আমরা ভারতবর্ষের মধ্যে আছি? আমরা এই অবস্থা চলতে থাকলে বেশি দিন তো চলা যায় না। এই অবস্থাগুলো আমরা দেখছিলাম কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিল সিপিএম যে মাইকটা, এর জন্য আমার কিচ্ছু করার নাই। তাদের কর্মের পর আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব অঞ্চলকে, রতন বাবুকে, কোনদিন আপনিও বললেন না যে আমরা মাইক চাই, কিন্তু জনগণ তার উত্তর দিতে প্রস্তুত আছে। কতটুকু বলার দেশটা উশৃঙ্খলে নষ্ট করে দিতে, শৃঙ্খলার দল একটা এটা ক্ষমতা ইয়া মানুষকে উশৃঙ্খল করে যায়। গণতন্ত্রের দল তার অধিকার মিছিল করবো, মিটিং করবো, সেইগুলা করতে পারবে না। এরকম অগণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি। তারা আবার গণতন্ত্রের কথা বলতে তাদের মতো মানুষ লজ্জা, এরকম নির্লজ্জ মানুষ আর আছে কিনা আমরা এগিয়ে জানতে পারি না। অত্যুকে কি বলবো তারা সম্বন্ধে? চালু করতে হবে, এই দাবি আমরা করছি। শুধু তাই না, আমরা দাবি করছি এই যে আজকে সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষ তারা কোথায় কিভাবে আছে, তাদের অবস্থা কি জানার জন্য চাঁদ ভিত্তিক জনগণনা করতে হবে। সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে কোন অংশের মানুষের কাছে শিক্ষা কতটুকু পৌঁছেছে, সম্পদ কতটুকু পৌঁছেছে, জমি কতটুকু পৌঁছেছে, তাদের অগ্রগতি কোথায়, স্বাস্থ্যের সুযোগ কতটুকু পৌঁছেছে, তা বেরিয়ে আসতে পারে একমাত্র জাত ভিত্তিক জনগণনার ভিত্তিতে। এই জাত ভিত্তিক জনগণনা হলে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, ধর্মীয় সংখ্যালঘু, অন্যান্য অংশের বর্ণের মানুষ সকলের যে পশ্চাৎপদতা,
তা চিহ্নিত হবে, কারা পিছিয়ে আছে কারা এগিয়ে আছে। তাই যারা পিছিয়ে আছে তাদের জন্য পরিকল্পনা গ্রহণ করার জন্য এই উদ্যোগগুলি সরকার গ্রহণ করতে পারবে। এই সমস্ত দাবিগুলি নিয়ে আরেকটা দাবি আমরা করছি, জনগণ এই জন্য বলছে সমস্ত দিক থেকে তফসিলিদের জন্য লোকসভাতে একটি আসন সংরক্ষণ করতে হবে, ত্রিপুরা রাজ্যে আসন বৃদ্ধি করে এই দাবি আমরা করছি। এই সমস্ত দাবিগুলি নিয়ে 11 দফা দাবির ভিত্তিতে আমরা গোটা রাজ্যব্যাপী আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন সমস্ত অংশের মানুষের, গোটা রাজ্যের বেকার যুবক যুবতীদের, রেগার শ্রমিকদের, ভাতা যারা প্রাপক তাদের জন্য, গৃহহীন যারা তাদের জন্য, এই সকল অংশের মানুষের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা দাবি করিনি এইখানকার বিধায়ক বিধায়িকাকে পদত্যাগ করতে হবে, আমরা দাবি করিনি মালিক সাহাকে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে, আমরা তো এই দাবি করিনি। আমরা দাবি করছি আমাদের দাবি পূরণ করো। নমস্কার, কে বলছেন? এই দাবি আমরা আকাশের চাঁদ ফেলে দাও। আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, বলছেন তপশিলি সমন্বয় সমিতি থেকে যে প্রোগ্রামটা আহ্বান করতেছেন উনি, ওনার কাছে আমার প্রশ্ন, আমার টিম আমি ত্রিপুরা ইউনিটের থেকে আমার মাধ্যমে প্রশ্নটা হলো এটা যে তপশিলি তারা কিভাবে বরবাদ করছে এই সম্বন্ধে উনি জানেন কিনা, উনি এই বিষয়টা নিয়ে সাংবাদিক সম্মেলন নিয়ে আপনার প্রোগ্রাম করে ওনারা তপশিলের লোকগুলারে অযথা ভোগায়া সর্বনাশ দেখে আসতেছে। তপশিলি যে হক অধিকার এইভাবে দিনের পর দিন বরবাদ করে দিতেছে ওনারা, এটি মুখ খুলে এরা এই নেতারা। আমি কারো শত্রু নয়, কিন্তু কত প্রত্যেকের একটা হক আছে, হক তাদের কারণে এই তপশিলি কারণে আর তপশিলি জাতির যে হক অধিকার সব অন্যরা ক্ষেত্রে কয়টা একই সম্প্রদায়ের লোক, কয়টা বিধায়ক আছে তপশিলি আপনার এটা জানেনি উনি, ওনার কাছে আপনার মাধ্যমে আমার প্রশ্ন, একটা সম্প্রদায়ের লোক তাও তপশিলি না, এরা আজকে এমএলএ বিধায়ক করেছে 5 জন 6 জন, আজকের দিনে একটা মুখ খুলে না, শুধু নিজের স্বার্থে তপশিলি লোকগুলিকে বরবাদ করতেছে, ওবিসি লোকেরা বরবাদ করতেছে। এদের সম্পর্ক আছে নিউ ওবিসির সাথে, এই যে তো নিয়মে ওবিসি মাইনরিটি এদেরকে নিয়ে সম্পর্ক করা উচিত। এরা নিজেরা চিনে না, সবাই জাতিগত ভাবে একদম বরবাদ করে দিয়েছে। সিপিএম তপশিলি যে সর্বনাশ করছে ভারতবর্ষে কোন স্টেটে আর এরকম সর্বনাশ করছে আমার জানা নাই, তবে ত্রিপুরা রাজ্যে সর্বনাশ করছে এই সমস্ত নেতারা, এই সিপিএম এর পেছনে বুঝা আজকে তপশিলি নেতারা আবার তোমরা দিতেছে তপশিলির জন্য জনগণ। এইটা হওয়া মূল কাম না, এটা দেশের জন্য ক্ষতিকর। আজকে ক্ষতি না হলে ভবিষ্যতে ক্ষতি হয়ে দাঁড়াইব, হয়তো জাতির ক্ষতি হইব, না দেশের রাজ্যের ক্ষতি হইব। এইগুলি বন্ধ করা হোক, যার যে অধিকার নিয়ে ওনাদেরকে বলুন যে একটু কথা হোক। এই 35 বছরে দেশটা বরবাদ হয়ে গেছে সিপিএম, তপশিলি হক সর্বনাশ করছে, ওবিসিরা সর্বনাশ করছে, কোন একটা উঠে দিচ্ছে না। মাইনরিটি এরা তো ভারতবর্ষ লোক, এদেরকে দিচ্ছে কোন নেতৃত্ব করার লেখা আজকে দিতেছে কি এসটি দিতেছে, কজন এসটি আছে এখন সিপিএম এর পেছনে, এগুলি সর্বনয়া বিপদ হচ্ছে। এরা আবার সর্বনাশ করবো, একটা দাঙ্গা হাঙ্গামা লাগায়, যেমন 80 জনের দাঙ্গা লাগায়, জনের দাঙ্গা লাগায় বরবাদ করছে। তার পরবর্তী সময় যে বাঙালি অঞ্চল মানুষকে আসছিল যন্ত্রণা করে এদিকে সমতলে নিয়ে এসে পাহাড়টা খালি করে দিচ্ছে, জায়গা জমিন সব বরবাদ করে দিয়ে মানুষটি এখানে বসে। এইগুলি বুঝি ভারতবর্ষের রাজনীতি? দেশটা কোথায় নিয়ে যেতেছে আপনারা নিজেরা বিবেক দিয়ে বিচার করেন। আমরা তো সাংবাদিক, আমি যে বললাম আমার কথাটি গুরুত্ব আছে কিনা। নমস্কার দাদা, কি বলবো বলুন। চাপ ফেলে দাও, এই দাবি তো করেনি। বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা ছিল, এখন কেন টাকা দিয়ে পড়াশোনা করতে হবে? এই যে বিষয়গুলি, এইগুলি বিবেচনা করার জন্য আমরা এই দাবি। তাই আমাদের মিছিল আটকে দিয়ে যারাই এখানে এই সমস্ত ষড়যন্ত্র করছেন, বিধায়ক হতে পারেন,
বিধায়িকা হতে পারেন, জনগণের জন্য কাজ না করে জনগণের কণ্ঠ রোধ করে রেহাই পাবেন না। আগামী দিনের জন্য আপনারা তৈরি হন, জনগণ তার উপযুক্ত জবাব দেবে, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। তাই আজকে আমাদেরকে বাজারে যেতে দিলেন না, রাস্তায় বসে আমরা এই আন্দোলনের কথা সংক্ষেপে মানুষের কাছে বলতে বাধ্য হলাম। এবং পথ চলতি মানুষ যারা গাড়িতে বসে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারাও আমাদের কথা শুনে আমাদেরকে সহযোগিতা করেছেন, এতে আপনাদের কিছুটা অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর এই রাজ্যে গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করা যায়, তার জন্য আপনারাও এগিয়ে আসুন। আমরা যেখানেই মিটিং করতে চাই, মিছিল করতে চাই, জনসভা করতে চাই, হল সভা করতে চাই, কোন জায়গাতেই পারমিশন দেওয়া হয় না। আমাদের এই রাজ্যে সিপিআইএম এর সম্মেলন উপলক্ষে জনসভা হবে, মাঠের দাবি করেছে, ওই আস্তাবল মাঠ দেওয়া হবে না, জানিয়ে দেওয়া হবে। কি অপরাধ? এইভাবে সমস্ত জায়গাতে এখানে রাজপথে মিছিল করতে পারবো, ওই মহচ্ছারা বাজারে যেতে পারবো না। কি অবস্থা এগুলো? প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা, মেরুদণ্ড, মানে তাদের যে এই সাংবিধানিক দায়িত্ব পালন করার কথা, সেটা তারা গুরুত্বের সঙ্গে তারা সেই দায়িত্ব পালন করতে পারছেন না সব অফিসাররা। কিন্তু কিছু কিছু অফিসাররা করছেন। আবেদন করব, কর্মচারীদের সঙ্গেও তো প্রতারণা কম হয়নি। কোথায় সত্যম নমস্কার, কে বলছেন? ধোকা দিয়েছে, হ্যাঁ, জিএসআরকে অনেক সুযোগ সুবিধা। আপনাদের দর্শকদের কথাগুলো একদম সাউন্ড একদম স্লো আসে। আচ্ছা, যাই হোক, ওনারা যে অভিযোগ জানাচ্ছেন পুলিশ আটকে দিয়েছে, এটার ভিডিও দেখলাম না। তো আমি বলবো, দেখুন, রাজ্যে 60টা বিধানসভা আছে, সব বিধানসভায় কিন্তু এরকম বাধা দেয় না এখনো পুলিশ বা কেউ। কিছু কিছু একটা কোনো জায়গা অংশ আছে অনেক বাধা হয় আপনাদের মাধ্যমে থেকেই। কিন্তু আমার কথা হলো, নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত ভারতের যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় পুলিশের অনুমতি নিয়ে জনসভা করতেই পারে, সেখানে বাধা দেওয়ার কোনো অর্থ আসে না। তো ওনারা ত্রাণ পায় না, বিভিন্ন অভিযোগ হচ্ছে। আমি বলবো, পশ্চিমবঙ্গের মতন, পশ্চিমবঙ্গের যে বিরোধীরা আছে, ওনারা তো অনেক সময় মমতা ব্যানার্জি স্টাম্প দেয় না, সাথে সাথে হাইকোর্টে চলে যায়। তো এখন যারা বিরোধী আছে ওনাদেরকে বলবো, হাইকোর্ট তো আমাদের রাজ্যেও আছে, হাইকোর্ট থেকে যেন অনুমতি নিয়ে আসে, এরকম করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তুলনায় কিন্তু ক্ষুদ্র, ওনারা কিন্তু হাইকোর্টের সহায়তায় যে জায়গায় খুশি সেই জায়গায় মিছিল মিটিং করছে। মমতা ব্যানার্জির পড়াশোনার সময় দেয় না, ঠিক আছে, কিন্তু এটি কাম্য না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনটা অনুমোদিত, যে কোনো রাজনৈতিক দলই ওনাদের মতামত প্রকাশ করতে পারে, জনগণের জন্য ভাষণ দিতে পারে, জমায়েত করতে পারে। বিশেষ প্রোটোকল থাকলে পুলিশে অ্যাপ্লিকেশনের সময় জানিয়ে দিলে হঠাৎ অ্যাপ্লিকেশন দেওয়া হয়, আর অ্যাকসেপ্ট করা হয়, গ্রহণ করা হয়, তারপর আবার ওনাদের কার্যক্রমের সময় আবার বন্ধ করে দেওয়া হয়। এবং হাইকোর্টে পূর্ব অনুমতি নেওয়ার জন্য যদি না দেয় প্রশাসন, হাইকোর্টে যায়, হাইকোর্টে অ্যাপ্লিকেশন করলে এগুলি কিন্তু দ্রুত শুনানি হয়। আর এগুলি দেখুন, আমি আগেই বলছি, সব বিধানসভায় হয় না, ক্ষুদ্র একটা দেখি আপনাদের মাধ্যমে দেখি। বিশাল এলাকা আছে আমাদের, মনে করেন আমাদের নগরী জেলা তো এরকম খুব কম, স্বাধীনভাবে ভাষণ দিতে পারে, সভা করতে পারে। হ্যাঁ, তো একটা ক্ষুদ্র অংশ এরকম হতে পারে। হয়তো ওনাদের যে স্থানীয় নেতারা আছেন ওরা থাকতে পারে, বিরোধীরা আসলে ওনাদের অনেক কিছু দুর্বলতা বেরিয়ে আসবে, জনগণ হয়তো ওনাদেরকে আগামী দিনে বহিষ্কার করতে পারে। তার জন্য এমন মাথায় কেন রাজনীতিটা তো উৎসব, সবাই সবার মতামত প্রকাশ করবে, যে যাকে ভালোবাসবে ভোট দিবে, এখানে বাধা দেয় না। কি বিষয়, কেউ তো আর এগুলো মাইকে গোপন মিটিং করছে না, মাইকের সামনে অন ক্যামেরা মিডিয়ার সামনে কথা বলছে।
অনেক সুযোগ সুবিধা দিয়ে দেবে, ধোঁকা দিয়েছে, একটা প্রতিশ্রুতি পালন করেছে। সমস্ত দিক থেকে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। আইন শৃঙ্খলা জঙ্গলের শাসনে পরিণত করেছে, গণতন্ত্র নেই, গণতন্ত্রের গলা টিপে ধরেছে এই সরকার। তাই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগামী দিন আরো তীব্র হবে। এই আন্দোলনে সকলের সহযোগিতা চেয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। অধিকার, আমরা এটা মিছিল করতে পারবো না, মিছিল করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না, এটা কি বেআইনি? কোথায় আমাদের দেশের সংবিধান? কোথায় আমাদের দেশের গণতন্ত্র? এই নাকি গণতন্ত্র? গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার, এখানে গণতন্ত্রের ন্যূনতম কিছু আছে? ভোটের সময় মানুষ ভোট দিতে পারে না, প্রচার করতে পারে না, মিছিল মিটিং করতে পারে না, সে তো আলাদা বিষয় একটা জিনিস। এখন তো ভোট নেই, আমরা আমাদের দাবির কথা বলতে পারবো না। তফসিলি অংশের ছেলে মেয়েরা তারা লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না টাকা পয়সার জন্য। বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে এখন স্কুলে ভর্তি হতে গেলেই 1,500 থেকে 2,500, 3,000 টাকা দিতে হবে। কোথায় পাবে সেই টাকা? আমরা দাবি করছি বিনা বেতনে, বিনা খরচে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, শুধু তফসিলিদের না। সব গরিব গরিব ছেলে মেয়েরা যেন ওই ইউনিভার্সিটি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, সেই দাবি আমরা করছি। আমরা দাবি করছি বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে কি আছে হাসপাতালগুলিতে? হাসপাতালে গেলে সেলাইন থেকে শুরু করে সুই সুতার সমস্ত কিছু কিনতে হয়। মাননীয় মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যের বেশ কয়েকটি দিক আছে। প্রথমত, তার বক্তব্যের কোনো গুরুত্ব আমি দিই না বা আমরা দিই না, কেননা ইদানিংকালে তিনি সমস্ত আবুল তাবুল অসংলগ্ন কথাবার্তা বলছেন, এবং এই অসংলগ্ন কথা বলার পেছনে মূল কারণ হল সারা দেশের সাথে এই রাজ্যে বাহ্যিকভাবে ক্ষমতার জোরে কিছু গুন্ডা মস্তান তাদের শক্তিকে ব্যবহার করে, যতই তারা তাদের শক্তির প্রদর্শন করুক, ডেমনস্ট্রেশন করুক, কিন্তু ভেতর থেকে এরা সম্পূর্ণ হলো, অর্থাৎ শূন্য হয়ে যাচ্ছে, জনগণ থেকে ছিটকে যাচ্ছে। এটা তাদের প্রতিফলন। এদিক থেকে প্রথমত আমি বলবো, তিনি একটা মঞ্চে ক্যামেরার সামনে কথা বলেছেন। রতনলাল নাথ সংবিধানের নামে শপথ গ্রহণ করে সেখানে প্রথমত বিধায়ক হয়েছেন যে এই সংবিধান রক্ষা এবং সংবিধানে নির্দেশিত যে সমস্ত দায়িত্ব তার উপরে অর্পিত হবে সেগুলো রক্ষা করিয়া চলিবেন। তারপর মন্ত্রী হিসাবে আবারও শুধু এটা উচ্চারণ কেন, তিনি মন্ত্রগুপ্তির সেই স্বাক্ষরও করেছেন যে আমি মন্ত্রী হিসাবে এই রাজ্যের নাগরিকদের জান মাল তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করিব, অন্যথা করিব না। তো এই কথা বলার সাথে সাথে নৈতিকভাবে রতন বাবুর মন্ত্রীর পদে থাকার এবং বিধায়কের পদে আসীন থাকার আর কোনো অধিকার নেই, কারণ তিনি সংবিধানের নির্দেশিকা পালনে অক্ষম। বরঞ্চ যারা সংবিধান লঙ্ঘন করছে, অপরাধ জগতের সাথে যারা লিপ্ত, এইভাবে তাদেরকে উৎসাহিত করছেন, এবং তিনি নিজেও এরকম অপরাধীদের ভাষায়, অর্থাৎ যারা এই সমস্ত ভাষা প্রয়োগ করেন এবং এইভাবে অন্য অধিকার
কেড়ে নেন, তাদের মতো কথা বলছেন। তো সেদিক থেকে মাননীয় মন্ত্রীর এই মন্ত্রিত্ব পদে থাকার আর কোনো অধিকার থাকতে পারে না। দ্বিতীয় হল, কেন রতনবাবুর আজকে এইভাবে প্রলাপ বকছেন কেন? রতনবাবু কেন এই যে কদিন আগে পৌষ সংক্রান্তি উপলক্ষে অতীতেও ত্রিপুরাজ্যের বেশ কিছু জায়গাতে অস্থি বিসর্জন হয়, এটাকে কেন্দ্র করে মেলা হয়, সামাজিকভাবে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। সেখানে রতনবাবুর আরেক গুরু বিপ্লব কুমার দেব, যাকে তার এই মুখ্যমন্ত্রী পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওই দিল্লি থেকে একদম ঘরে না ঢুকেই সুরসুর করে বলির পাঠার মতো রাজ্যপালের কাছে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানে না কি তার অপরাধ। একটা লোক অপরাধ এমনকি যারা এই যে কদিন আগে ওই পশ্চিমবাংলাতে আরজি করের যে এই ডাক্তারের গণধর্ষণকারী এবং হত্যাকারী, তাকে আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দেওয়া হয়। বিপ্লব কুমার দেবকে সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেওয়া হয়নি, যিনি 1947 ইংরাজি অব্দি মুখ্যমন্ত্রী থাকার জন্য আস্ফালন ঘোষণা করেছিলেন 48 ঘন্টা আগে। তাকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আজও জানি না, ত্রিপুরা মানুষ জানে না। ত্রিপুরার অধিকার আছে, সেও এই পৌষ সংক্রান্তির মঞ্চে গিয়ে সিপিএমকে দেখে নেবেন, সিপিএমকে এইভাবে দুলিশ্বাত করতে হবে অপরাধীর ভাষায়। কেন এই বৈকল্য কেন? আসল কথাটা হলো বিজেপি হারে হারে টের পাচ্ছে তাদের অসত্য ভাষণ, প্রলোভন এবং গুন্ডামস্তানদের সাহায্যে ভোট প্রহসন করে ক্ষমতা দখল করে এবং এইভাবে গণতন্ত্র জবাই করে মানুষের কথা না বলতে দিয়ে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু অনন্তকাল থাকা যায় না। তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে প্রতিদিন অহরহ। আর এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন, যে অপরাধীদেরকে দিয়ে তারা বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, এরা এখন অফিস কাছারিতে এরা এখন একটা উপদ্রব। নিগু মাফিয়া, ওই বর্ডারে চিনি পাচার থেকে গাঁজা পাচার, গাঁজা চাষ, নারী নির্যাতন, নারী পাচার, সবকিছুতে আজকে ত্রিপুরা রাজ্যকে একেবারে সারা দেশের মধ্যে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাচ্ছেন। নারী নির্যাতনের শ্রেষ্ঠ ত্রিপুরা, মাদক ব্যবহার এবং পাচারে শ্রেষ্ঠ ত্রিপুরা, দুর্নীতিতে শ্রেষ্ঠ ত্রিপুরা, সর্বত্র কমিশন বাণিজ্য। এবং এই রতনবাবুই বিধানসভাতে আজগুবি সমস্ত তথ্য দিচ্ছেন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন একেবারে ওই চাঁদে গিয়ে লাগছে। হ্যাঁ, ঠিকই, উন্নয়ন তো হচ্ছেই। কার? একটা ছোট্ট অংশে। কেউ এদের এই উন্নয়নকে ভালো চোখে দেখছে না। কাজে এর পরিণতি যে আগামী দিন কি হচ্ছে, তাদের ত্রিপুরা রাজ্যের জনগণ সেভাবে শাস্তি করবে, বিচার করবে, এটা বিপ্লব কুমার দেব এবং রতনবাবুরা খুব ভালো বুঝছেন। কাজে আগের থেকেই দলের লোকদের সাবধান করছেন, আরে বাবারে তোরা একদিন যা করছ বন্ধ কর, তোরা কিন্তু আমাদের দশা হবে। এটা ডাইরেক্টলি বলা যায় না, ইনডাইরেক্টলি সিপিএম এর নামকে সামনে রেখে কথাগুলি বলে নিজেদের পাপ স্বীকার করে দিচ্ছে। এটা আমাদের ভারতীয় সভ্যতায় বয়স যখন মানে ইয়ের দিকে যায়, মানে সূর্যাস্তের দিকে যায়, অর্থাৎ বয়স যখন বাড়ে, চোর ডাকাত বদমাইশ ভালো মানুষ সবাই তখন
এই ভগবানের নাম নিতে শুরু করে এবং তখন বলে ভগবান তুমি জানো। এটাও এই ধরনের একটা স্বীকারোক্তি। তৃতীয়ত যেটা বলবো, মন্ত্রী মহোদয় যেভাবে সরাসরি একটা রাজনৈতিক দলের লোকেদের উপর হামলা চালানোর জন্য এই উস্কানি দিচ্ছে, এটা কিন্তু ফৌজদারি মামলা হয়। যাই হোক, আমরা এইভাবে মামলা করব না। জনগণের আদালতে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পথে রতনবাবুদের, বিপ্লব কুমার দেবদের আমরা জবাব দেব। তার জন্য একটা অপেক্ষা করুন। আমি তাদেরকে বলবো, দয়া করে আপনি অপেক্ষা করুন, রাজনৈতিকভাবে তার জবাব দেব এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলার, এবং রাজ্যের পরিবেশকে, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশকে যে কলুষিত করছে, এ থেকে তারা কেউ রেহাই পাবে না। যারা টুয়েলভের কাজ করতেন তাদের কাজে মাতব্বররা করে ব্যাংক থেকে টাকা গরিব মানুষের হয়ে মাতব্বরের কাছে পৌঁছে যায়। শ্রমিক মানুষ এখন ব্যাংকের কাজ সঠিকভাবে করতে পারে না, যারা কাজ করেন তাদের মজুরি সঠিকভাবে পায় না। ওই জায়গায় দাঁড়িয়ে আলিঙ্গন করতো, ওদের দেখলাম দাঁত বেরিয়ে গেছে, নখ বেরিয়ে গেছে। ওরা খালি বামপন্থীদের উপর আক্রমণ খালি করেনি, শাসনের খালি পার্টি অফিস করাই নেই, ওরা আগরতলা শহর থেকে শুরু করে প্রতিটা গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় আক্রমণ শুরু করেছে। প্রশাসন বেহাল, আমাদের রাজ্যের আবহাওয়ার জনগণ বেহাল, কিছু বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তখন ঘোষণা করে 10,000 চাকরির কথা। সকালবেলা বিকালবেলা রাষ্ট্রীয় কায়দায় উনারই ক্যাবিনেটের মন্ত্রী উনি আবার ঘোষণা দেয় 18,000 চাকরির কথা। এই অসামঞ্জস্যতা নিয়ে, মানুষের আক্রমণ নিয়ে কি করবে, বাঁচার জন্য যখন রাস্তায় নামে সকল মানুষের মানুষ তাদের উপর একের পর এক আক্রমণ চালায়, তারপর কি হয় আমরা দেখতে পারি। কি আমাদের রাজ্যে গুরুগঞ্জ পরিবারে একটা ভদ্রলোক জানলাম পর্যন্ত কৃষকদের প্রয়োজন রাস্তায় নামে ওই মহিলা জাতিগুলো মাঠের কথা বলে এবং সিএর বিরুদ্ধে মানব তাদের বাড়িতে উনার লোকেদের নিয়ে, সাংবাদিকদের নিয়ে এজিটেশনে বসে, ধর্নায় বসে সহ্য হয়নি। পৃথিবীর পুরো জাতিরা কি করে প্রবেশ করবে, পুরো জাতিরা কি করে রাস্তায় নামবে, গুলি চালানো, 6 জন জাতি আক্রান্ত হয়। প্রথমত হচ্ছে কর্মসংস্থান, এবং এই সময়ে রাজ্যের নেশার যে ভয়াবহ অবস্থা গোটা রাজ্যের, এই ইস্যুটা তার সঙ্গে সিএর ইস্যু, এটা নিয়ে কুমুদ বলবেন। কর্মসংস্থান ইস্যুতে আমাদের রাজ্য সভাপতি পলাশ ভূমি আপনাদের সামনে বলবেন। প্রথমত আমার দিক থেকে যেটা বলা, যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ডিসেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে, এখনো চলছে, নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান ঘটাতে আমাদের নানা পর্যায়ে প্রচার কর্মসূচি, পদযাত্রা, মিছিল, সভা এবং প্রচারপত্র বিলি, এই কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা সংগঠিত করছি। এই সময় পর্যন্ত 14টা সাব ডিভিশনে, মহকুমাতে 28টি পদযাত্রা সংগঠিত হয়েছে। এখনো এই মাসের 22 তারিখ পর্যন্ত আরো 6টি সাব ডিভিশনে 8টি পদযাত্রা সংগঠিত হবে। প্রায় 100টি ছোট, মাঝারি এবং বড় বাজার গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম, সেখানে আমাদের এই 3টা দাবিতে আমাদের যা বক্তব্য, সেই প্রচারপত্র ছাপিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলে ধরেছি। এবং এই পদযাত্রা, মিছিল, ছোট সভা, প্রচারপত্র বিভিন্ন বাজারে বিলি করতে গিয়ে আমরা লক্ষ্য করি যে আমরা যে 3টা দাবি নিয়ে একটা রাস্তায় নেমেছি, তাতে সাধারণ মানুষের একটা দারুণ সাড়া আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং ব্যাপক অংশের মানুষ আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচিকে দারুণভাবে সমর্থন করেছেন। নতুন নতুন যুবকরা আমাদের মিছিলে সামিল হচ্ছেন, সাধারণ মানুষরা আমাদের মিছিলকে কেন্দ্র করে আমাদের উৎসাহিত করছেন, সমর্থন করছেন, তারা এগিয়ে আসছেন। এই কর্মসূচি এই মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থার্ড ফেজের, 3য় পর্যায়ের এই ইস্যুতেই 3য় পর্যায়ের আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা লক্ষ্য করি যে এই যে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে যে আমাদের আন্দোলন আমরা করছি,
এই আন্দোলনে যখন ব্যাপক অংশের মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের কর্মসূচিতে একটা ব্যাপক সারা ধর্মনগর থেকে সাবরুম গোটা রাজ্যে পড়ছে। এই নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কথা আমরা যখন বলছি, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, বেকাররা কাজ পাচ্ছে, এই কথাগুলো যখন বলছি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের মধ্যে নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এইচআইভি পজিটিভ হচ্ছে, তার বিরুদ্ধে যখন একটা সামাজিক আন্দোলন করার আহ্বান আমরা রাখছি, তখন আমরা দেখছি তাতে শাসক দলের বেশ কিছু নেতা, কর্মী, সমর্থক তারা মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছেন। এবং আমরা শুরু থেকেই আমরা যেদিন কর্মসূচি ঘোষণা করি সেদিনও আমরা বলেছিলাম যে নেশার বিরুদ্ধে রাস্তায় নামছে আমাদের মিছিল, আমাদের সভা, আমাদের কর্মীরা আক্রান্ত হবেন, এবং এটা হচ্ছে। আমরা দেখছি যে এই সময়ে 2018 সালে আমাদের রাজ্যের তৎসময়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি দলের, তিনি নেশা মুক্ত ত্রিপুরার আহ্বান জানিয়েছিলেন এবং নেশা মুক্ত ত্রিপুরা তিনি গড়ে ফেলেছেন। আমরা দেখছি উনি যখন এই বক্তব্য এবং এই প্রচার করছেন নেশা মুক্ত ত্রিপুরা, তার 7 বছর পর গত পরশুদিন যে অধিবেশন শেষ হয়েছে, সেই অধিবেশনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিলেন যে আমাদের রাজ্যের 1,587,47,41,762 টাকা নেশার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তিনি তথ্য দিয়ে বলেছেন যে আমাদের এই যে তারা তথ্য দিয়েছেন, তারা তথ্য দিয়ে দেখেছেন যে 3 বছরে 1,665টা মামলা হয়েছে, 2,697 জন গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 2018 সালে নেশা মুক্ত ত্রিপুরা করেছেন, 2023-24-25 সালের জানুয়ারি মাসে এখন প্রায় 1,587 কোটি টাকার নেশা সামগ্রী আটক হয়েছে, 2000-এর উপর 2,697 জন গ্রেপ্তার হয়েছে। নেশা মুক্তির এই স্লোগান সম্পূর্ণভাবে, এবং এই প্রতিবেদনে বিধানসভা অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে এখানে উল্লেখ আছে স্পষ্ট করে, রাজ্যে নেশা দ্রব্য ব্যবহারে লাগামহীন বৃদ্ধি, এবং 18 সালের পর 2024 সালে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিধানসভায় বক্তব্য পেশ করতে হচ্ছে যে রাজ্যটা যে নেশার সাগরে ভাসছে, এই ভয়ঙ্কর অবস্থায় গোটা রাজ্য। এবং এই যে 2,697 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজনও নেশার কিংপিন নেই। যারা নেশার বাদশাহ, যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন, যারা মানে এই নেশার উপর নেশার গোটা সাম্রাজ্যটা চালাচ্ছেন, তারা কেউ গ্রেপ্তার হচ্ছেন না। ফলে যা গ্রেপ্তার হয়েছেন, যা নেশা সামগ্রী আটক হয়েছে, সেটা হচ্ছে একটা লোক দেখানো যে অভিযান সরকার, প্রশাসন, পুলিশকে চালাতে হয়, লোক দেখানো, তার একটা ছিটে ফুটা মাত্র। মানে ব্যাপক যে নেশার সাম্রাজ্য চলছে, সেটা এখন পর্যন্ত মানে যা নেশা বিরোধী অভিযান হচ্ছে না সত্যিকারে, এবং যারা নেশার কিংপিন, যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন, বড় বড় ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, তাদের কাউকে সরকার গ্রেপ্তার করছেন না। ফলে যা গ্রেপ্তার হচ্ছেন গাড়ি, কিছু সামগ্রী, আর সঙ্গে যারা বহন করছেন এরকম ছোটখাটো, তারা গ্রেপ্তার হচ্ছেন। আমরা দেখছি যে নেশা গাঁজা গাছ কাটা হচ্ছে, কিন্তু আমরা কোন খবর নেই ধনপুর এবং মোহনপুর বিধানসভা এলাকায় কোন গাঁজা চাষের বাগানে পুলিশ কিংবা আরক্ষা দপ্তরের কাউকে সেখানে গাঁজা চাষ ধ্বংস করছে, প্রকাশ্য হচ্ছে। পর্যটনের একটা অ্যাডভার্টাইজ করেছেন নিজের ফেসবুক পেজে, সম্ভবত ডিসেম্বর মাসের 10, 11 কিংবা 12 তারিখ, এখনো পোস্টটা আছে, রিল করে ছেড়েছেন। ধনপুর বিধানসভার একটা জলাশয়ে তিনি বুট চালিয়ে দেখাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে বুট চালিয়ে যে এলাকাটা ঘুরছেন, তিনি তার ভিডিওতে স্পষ্ট হয়ে যাচ্ছেন চারদিকে শুধুমাত্র গাঁজার চাষের বাগান। আমরা দেখলাম পর্যটন মন্ত্রী নিশ্চয়ই একা ঘুরেনি, তার সঙ্গে পুলিশ অফিসাররা ছিলেন, তার সঙ্গে যারা পুলিশের কাজ করেন পিজি তারা ছিলেন, স্থানীয় থানার পুলিশ অফিসাররা ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর হয়েছে যে গাঁজা চাষের, সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন মন্ত্রী কি পর্যটনের অ্যাডভার্টাইজ করছেন তার ফেসবুকে, না গাঁজা চাষের অ্যাডভার্টাইজ করছেন। তারপর ধারাবাহিকভাবে প্রচার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ছবি, এই ভিডিও, কিন্তু আমরা দেখছি পুলিশ সেটা সেই বাগানের কাটতে কাটতে প্রায় 1 মাস সময় লেগেছে। মেলা করে ডিএফ এর কর্মসূচি করে সেখানে আমরা তার বিরুদ্ধে যখন কথা বলেছি, তারপর পুলিশ সেখানে গিয়েছে। দেখছি মনপুর এবং বিশেষ করে ধনপুর এলাকায়
সেই অভিযান তো নেই। সেখানে প্রকাশ্য হচ্ছে, মানুষ ঘুরতে গেলে সেই বাগানের ছবি দেখছেন, কিন্তু পুলিশ দেখছেন না। বিশালগড় এবং লস্করনগর একটা রোড, বিশালগড় এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা দিন, সকাল, সন্ধ্যা, দুপুর পাচার বাণিজ্য চলছে এবং খুল্লাম খোলা চলছে, লোকের আড়ালে না, অন্ধকারে না, গলিতে না, প্রকাশ্যে সেই পাচার বাণিজ্য চলছে। সেখানে তো কোনো গ্রেপ্তার হচ্ছে না, সেখানে তো কোনো ধরনের পুলিশের অভিযান নেই। ফলে আমরা দেখছি এই যে চলছে তার মধ্যে লোক দেখেন অভিযান, কিন্তু আমরা মনে করি এখন বিধানসভায় দাঁড়িয়ে, যে বিধানসভা দুদিন আগে শেষ হলো, সেই বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এই নেশার বিরুদ্ধে এখন নাকি তারা কি করছেন, তারা নাচ, গান, আবৃত্তি, ফ্লেক্স, বক্তৃতা, নাটক, এই কিছু নেশার বিরুদ্ধে HIV থেকে সচেতন করার জন্য এই কাজগুলো তারা হাত দিয়েছেন। আমরা সরকারের কাছে, আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান করব যে HIV সচেতন করার জন্য, নেশার বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে, নাচ, আবৃত্তি, নাটক, ফ্লেক্স লাগান, এই খেলো কর্মসূচি গ্রহণ করুন, খেলো ত্রিপুরা কর্মসূচি গ্রহণ করুন, তাতে আপত্তি নেই। কিন্তু প্রধান যে দুটি কাজ, এই দুটি কাজের কথা এখানে উল্লেখ নেই বিধানসভায়, এবং তারা আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকার এই দুইটা কাজ করছে না। এক হচ্ছে নেশার কিংপিন যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে নেশার বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন তৈরি করতে হবে। এই দুইটা কাজ বাদ দিয়ে নেশার কিংপিনদের পুলিশের ধরাছোঁয়ার বাইরে রেখে আর সামাজিক আন্দোলন না করে ফ্লেক্স লাগিয়ে, কারো কারো হাসি মুখের ছবি ফ্লেক্সে দিয়ে আর নাটক, আবৃত্তি, গান করে এই সচেতনতা বৃদ্ধি কিংবা নেশার বিরুদ্ধে অভিযান করা যাবে না। ফলে নেশার বিরুদ্ধে যদি সরকারকে দাঁড়াতে হয়, আমরা আবেদন করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে গোটা রাজ্যের নেশার কিংপিন যারা আছেন প্রথমত তাদের চিহ্নিত করুন, তাদের গ্রেপ্তার করুন। তাতে দেখা যাবে বেশিরভাগ হয়তো আপনি দুঃসাহস যদি দেখান, শাসক দলের বেশ কিছু মাতব্বর তাতে গ্রেপ্তার হয়ে যাবে, কিন্তু সমাজ, রাজ্যটাকে বাঁচাতে গেলে এই দুঃসাহস আপনাকে দেখাতে হবে একজন সচেতন মানুষ এবং রাজ্যের একজন প্রকৃত মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে একদিকে তাদের গ্রেপ্তার করা, দ্বিতীয়ত হচ্ছে একটা সামাজিক গণ আন্দোলন এর বিরুদ্ধে গোটা রাজ্যে তৈরি করতে হবে, সব মানুষকে যুক্ত করে। এই নেশার ফলে আমরা দেখছি অবাক করার মতো না যে আমাদের রাজ্যে যে HIV সংক্রমিত হচ্ছেন তার প্রায় 90% বেশি হচ্ছেন শিরাপথে নেশা করতে গিয়ে। আমি তথ্য বিধানসভায় দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের রাজ্যে 828 জন ছাত্র ছাত্রী আছেন যারা HIV সংক্রমিত, তারা হচ্ছেন শিরাপথে এই নেশা করতে গিয়ে 828 জন, এবং তাদের মধ্যে স্কুল পড়ুয়া হচ্ছেন 220 জন। ভয়ঙ্কর এই চিত্র, 220 জন হচ্ছেন স্কুল পড়ুয়া যারা শিরাপথে নেশা করতে গিয়ে এই HIV সংক্রমিত হয়েছে। ফলে এর বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নামছি, আমরা দেখলাম গত 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব মোর্চার এক অনুষ্ঠান করে ডিওয়াইএফআই এবং কমিউনিস্টকে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান রবীন্দ্র ভবনের মঞ্চে দাঁড়িয়ে যত রকম হিংসাত্মক, আক্রমণাত্মক, কদর্য, নোংরা ভাষায় পারেন আমাদের উপর আক্রমণ করেছেন। আমরা বলছি আমাদের উপর আক্রমণ করুন, এটা নতুন না। আমাদের রক্তাক্ত করা, খুন করা, এটা আপনারা করছেন এবং আগামী দিনও করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বলছি যে যুব মোর্চা তারা বিবেকানন্দের জন্মদিনকে বাছাই করা হলো এই নোংরা, হিংস্র এবং কদর্য ভাষা ব্যবহার করার জন্য। তাদের তো বিবেকানন্দ সম্পর্কে ন্যূনতম এই জ্ঞান থাকা দরকার যে বিবেকানন্দ হচ্ছেন এরকম একটা মানুষ, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, যিনি গোটা পৃথিবীর কাছে একটা সহিষ্ণুতা, একটা প্রেম, একটা ভালোবাসা, একটা মহামানব ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। তার জন্মদিনকে বাছাই করা হচ্ছে কমিউনিস্টদের, ডিএফকে আক্রমণ করার জন্য। আমরা অবাক হচ্ছি। এবং রবীন্দ্র ভবন যেদিন থেকে শুরু, আপনারা শুনলেন বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। সেদিক থেকে আগামী 29 জানুয়ারি সিপিআইএম যে সমাবেশ সংগঠিত করবে, কার্যত তা রাজধানীর বুকে কতটা প্রভাব ফেলতে পারে রাজনৈতিক শক্তির জানা নেই, সেটা সময় বলবে। তবে সিপিআইএম সূত্রে খবর, স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি সিপিআইএম নেতৃত্ব পাননি। সেদিক থেকে সিপিআইএম
বিকল্প হিসাবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সে সমাবেশ করতে চলেছে। যদিও সেখানে সমাবেশ হবে কি হবে না সেটা সময় বলবে, কারণ পুলিশ প্রশাসন এখন অবধি কোনো অনুমতি দেয়নি বলে সিপিআইএম নেতৃত্ব কার্যত তা স্বীকার করে নিয়েছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।